অনেক বছর পর স্বামী কালেক্টর হয়ে গ্রামে ফিরে এলো। স্ত্রীকে ইটভাটায় কাজ করতে দেখা গেল। তারপর যা ঘটল, মানবতাও কেঁদে ফেলল। বন্ধুরা, এটা একদম সত্যি ঘটনা। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় একটা ছোট্ট গ্রাম আছে, বালিয়াপাড়া। সেই গ্রামেই থাকত আরিফ আর রূপা। আরিফের বাড়ির অবস্থা খুব খারাপ ছিল। বাবা অনেক দিন ধরে অসুস্থ, আর মা অন্যের বাড়িতে বাসন মেজে কোনো রকমে সংসার চালাতেন। আরিফ দিনের বেলা মজুরি করত আর রাতে লণ্ঠনের আলোয় পড়াশোনা করত। তার কাছে বেশি কিছু ছিল না, কয়েকটা পুরনো বই, একটা ভাঙা চারপাই আর একটা স্বপ্ন, একদিন পড়াশোনা করে সে বড় মানুষ হবে। সে প্রায় নিজেকে বলতো, শুধু পড়াশোনা শেষ হোক, তারপর সব বদলে যাবে। গ্রামের লোকেরা তার কথা শুনলে চুপ করে যেত। তাদের বিশ্বাস ছিল না যে এত গরিব ঘর থেকে কেউ বড় হতে পারে। রূপাও সেই গ্রামেই একা থাকত। তার মা অনেক বছর আগে মারা গিয়েছিলেন। একটা ছোট্ট ঝুপড়ি আর খানিকটা জমি ছিল, যা আর চাষের উপযোগী ছিল না। নিজের খরচ চালানোর জন্য সে গ্রামে যেখানে কাজ পেত সেখানেই চলে যেত। কখনো খেতে, কখনো ইট বইতে, কখনো কারো বাড়িতে কাজ করতে। দিনভরের কঠিন পরিশ্রমের পরও তার মুখে কখনো অভিযোগ থাকত না। আরিফ আর রূপা একে অপরের ভরসা ছিল। দুজনের কাছেই দেওয়ার মতো টাকা ছিল না, কিন্তু বোঝাপড়া আর বিশ্বাস ছিল। যখনই আরিফ পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় পড়ত, সে রূপার কাছে চলে যেত। এক সন্ধ্যায় সে চুপচাপ তার ঝুপড়ির বাইরে বসেছিল। হাতে বই ছিল, কিন্তু নজর কোথাও অন্যদিকে। রূপা জিজ্ঞাসা করল, কি হয়েছে? আরিফ ধীর গলায় বলল, শহরে গিয়ে পড়তে হবে, এখানে থেকে কিছু হবে না। কয়েক মুহূর্ত খামোশি নেমে এলো। শহরে যাওয়ার মানে ছিল টাকা, থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থা, আর সবচেয়ে বড় কথা, গ্রাম ছেড়ে চলে যাওয়া। রূপা ধীরে ধীরে জিজ্ঞাসা করল, কবে যাবে? জানি না, টাকাই তো নেই। আরিফ নজর নামিয়ে নিল। তার গলায় প্রথমবার বেবসি স্পষ্ট শোনা গেল। আগামী কয়েকদিন আরিফ আরও বেশি কাজ করতে লাগল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মজুরি করত, তারপর রাতে পড়ত। কিন্তু যতই সে কামাত, শহরের পড়াশোনা আর থাকার খরচের সামনে তা খুবই কম ছিল। এক রাতে সে থেকে মাটিতে বসে পড়ল। বোধহয় আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, সে ধীরে ধীরে বলল। ঠিক সেই সময় রূপা সেখানে এলো। সে কিছু জিজ্ঞাসা করল না, শুধু তার পাশে বসে গেল। কিছুক্ষণ পর সে নিজের মুঠো খুলে তার সামনে কিছু টাকা রেখে দিল। আরিফ চমকে উঠল। এ টাকা কোথায় পেলি? রূপা নজর এড়িয়ে বলল, তুই শহরে যাবি, চিন্তা করিস না, পড়াশোনা কর। আরিফ বুঝে গেল যে এই টাকা সহজে আসেনি। সে টাকা তুলতে অস্বীকার করল। না না, আমি নিতে পারবো না। রূপা প্রথমবার একটু শক্ত হয়ে বলল, যদি তুই না যাস তাহলে সব পরিশ্রম বেকার হয়ে যাবে। তার চোখে এক অদ্ভুত বিশ্বাস ছিল, যেন সে আগে থেকেই জানত আরিফ সফল হবে। অনেকবার মানা করার পর শেষ পর্যন্ত আরিফ টাকা নিয়ে নিল। কয়েকদিন পর শহর যাওয়ার প্রস্তুতি শেষ হয়ে গেল। যাওয়ার দিন পুরো গ্রাম দূর থেকে দেখছিল। কারো তেমন ফারাক পড়ছিল না, কিন্তু রূপা চুপচাপ দাঁড়িয়েছিল। বাস আসার আওয়াজ শোনা গেল। আরিফ তার ছোট্ট ব্যাগ তুলে নিল। তাতে কয়েকটা কাপড় আর বই ছিল। ব্যাস, এতটুকুই তার মালপত্র। সে রূপার সামনে এসে থেমে গেল। আমি তাড়াতাড়ি ফিরে আসব, কিছু মনে করিস না, সে বলল। রূপা হালকা হাসি দিল। আমি জানি, যা। আরিফ জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। রূপা সেখানেই দাঁড়িয়ে রইল, যতক্ষণ না বাস চোখের আড়াল হয়ে গেল। সেদিনের পর গ্রামের সেই রাস্তা, সেই ক্ষেত আর সেই ঝুপড়ি তো ছিলই, কিন্তু রূপার জীবনে একটা বড় খালি জায়গা তৈরি হয়ে গিয়েছিল। শুরুতে আরিফের চিঠি আসতে থাকল। সে শহরের পড়াশোনা, কাজ আর কষ্টের কথা লিখত। রূপা প্রত্যেক চিঠি বারবার পড়ত আর যত্ন করে রেখে দিত। কিন্তু ধীরে ধীরে চিঠির মাঝের সময় বাড়তে লাগল। এক সপ্তাহ, তারপর এক মাস, তারপর অনেক মাস। রূপা প্রতিদিন ডাকপিয়নের পথ চেয়ে থাকত, কিন্তু বেশিরভাগ দিনই খালি কেটে যেত। উল্টো দিকে ঘর চালানোর জন্য তাকে আগের চেয়েও বেশি কাজ করতে হচ্ছিল। গ্রামে কাজ কম মিলত,
তাই সে পাশের ইট ভাটায় যেতে শুরু করল। সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারী ইট বইতে হতো। হাতে ফোসকা পড়ে গিয়েছিল, কিন্তু সে কাজ ছেড়ে দেওয়া শেখেনি। সন্ধ্যায় যখন সে ক্লান্ত হয়ে নিজের ঝুপড়িতে ফিরত, তখন প্রথমেই পুরনো চিঠিগুলো বের করে দেখত। সেই চিঠিতে লেখা প্রত্যেকটা শব্দই তার একমাত্র সহায় ছিল। সময় ধীরে ধীরে কেটে যেতে লাগল। একদিন অনেক মাস পর ডাকপিয়ন তার দরজায় এলো। রূপা দৌড়ে বাইরে বেরিয়ে এলো, কিন্তু তার হাতে কোনো চিঠি ছিল না। এখন আর তোমার নামে কোনো চিঠি আসে না, ডাকপিয়ন সাধারণ গলায় বলে চলে গেল। রূপা দরজায় দাঁড়িয়ে রইল। সেদিন প্রথমবার তার মনে হলো যে দূরত্ব হয়তো শুধু রাস্তায় নয়, মনের মধ্যেও চলে এসেছে। কিন্তু সে অপেক্ষা ছাড়তে শেখেনি। পরের সকালেও সে সেই ইটভাটায় কাজ করতে গেল, যেখানে ধুলো, রোদ আর ক্লান্তির মাঝে তার প্রতিটা দিন কাটতে লাগল। সেখানে সকালে সূর্য ওঠার আগেই কাজ শুরু হয়ে যেত। ঠান্ডা মাটি গুঁড়িয়ে ভেজা ইট তুলে সারি করে সাজানো, তারপর শুকিয়ে গেলে সেগুলো ভাটায় বয়ে নিয়ে যাওয়া। সারা দিন এটাই চলত। মজুরি খুব কম মিলত, কিন্তু রূপার কাছে অন্য কোনো রাস্তা ছিল না। ধীরে ধীরে তার শরীর এই কঠিন কাজের সাথে অভ্যস্ত হয়ে গেল, কিন্তু মন এখনো কোথাও দূরে আটকে থাকত। কাজ করার সময়ও সে প্রায়ই রাস্তার দিকে তাকিয়ে দেখত, যেন কেউ হঠাৎ করে এসে পড়বে। অনেকবার তার মনে হতো কেউ তার নাম ধরে ডাকছে, কিন্তু পিছনে ফিরে দেখলে শুধু ধুলো উঠতে দেখা যেত। সন্ধ্যায় বাকি মজুররা নিজেদের পরিবারের সাথে ফিরত, কথা বলতো, হাসত, কিন্তু রূপা চুপচাপ নিজের ঝুপড়ির দিকে চলে যেত। তার বলার মতো কেউ ছিল না। দিনগুলো মাসে বদলে গেল। ঋতু বদলালো, বর্ষা এলো, তারপর শীত এলো, কিন্তু তার জীবন একই রকম রয়ে গেল। কাজ, ক্লান্তি আর অপেক্ষা। এখন সে চিঠির আশাও প্রায় ছেড়ে দিয়েছিল। তবু ডাকপিয়ন গ্রামে এলে তার বুক একবার করে ধরফর করে উঠত। উল্টো দিকে শহরে আরিফের জীবনও সহজ ছিল না। শুরুতে তার জন্য একটা ছোট্ট ঘর মিলেছিল, যেখানে আরও 4 জন থাকত। দিনে সে পড়াশোনা করত আর রাতে ছোটখাটো কাজ করে খরচ চালাত। অনেকবার খালি পেটে ঘুমাতে হতো, কিন্তু সে হার মানেনি। তার সবসময় রূপার একটা কথা মনে পড়ত, তুই শুধু পড়, সব ঠিক হয়ে যাবে। ধীরে ধীরে তার পরিশ্রম ফল দিতে শুরু করল। সে পরীক্ষায় পাশ করতে লাগল, লোকেরা তাকে চিনতে শুরু করল। এখন তার থাকার জায়গা ভালো হয়েছে, ভালো কাপড় হয়েছে, আর ভবিষ্যতও স্পষ্ট দেখা যাচ্ছিল। পড়াশোনা আর দায়িত্বের মাঝে সে এতটাই জড়িয়ে পড়ল যে গ্রামের স্মৃতি পিছনে পড়ে যেতে লাগল। মাঝে মাঝে মনে পড়ত, কিন্তু সে ভেবে চুপ হয়ে যেত যে এখন সময় হয়নি। 4 বছর এভাবেই কেটে গেল। একদিন সেই ফলাফল এলো যার জন্য সে বছরের পর বছর অপেক্ষা করছিল। আরিফ বড় সরকারি পদে নির্বাচিত হয়ে গেল। সেই খবর তার জীবন বদলে দিল। যারা একসময় তাকে উপেক্ষা করত, তারাই এখন তার চারপাশে দাঁড়িয়েছিল। অভিনন্দন, নতুন মানুষ, সবকিছু হঠাৎ খুব দ্রুত বদলে গেল। কিন্তু এই আনন্দের মাঝেও একটা খালি জায়গা ছিল, যার অনুভূতি সে সেই রাতেই পেল যখন সে একা বসেছিল। ঘরে নীরবতা ছিল, আর অনেক বছর পর প্রথমবার তার গ্রামের স্মৃতি স্পষ্ট হয়ে উঠল। তার মাটির গন্ধ মনে পড়ল, লণ্ঠনের আলো মনে পড়ল, আর রূপার শান্ত মুখও। কয়েকদিন পর তার পোস্টিংয়ের আদেশ এলো। যখন সে কাগজ খুলল, তখন কয়েক মুহূর্তের জন্য সে স্থির হয়ে গেল। তার নিয়োগ হয়েছিল সেই জেলাতেই, যেখানে তার গ্রাম ছিল। তার বুক দ্রুত ধরফর করতে লাগল। অনেক বছর পর সে আবার সেই মাটিতে ফিরে আসছে, যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল। জেলায় পৌঁছানোর পর সব কিছু বদলে গিয়েছিল। নতুন রাস্তা হয়েছে, কোথাও কোথাও পাকা বাড়িও দেখা যাচ্ছিল, কিন্তু বাতাসে সেই পুরনো মাটির গন্ধ ছিল। সরকারি গাড়িতে বসে যখন সে বিভিন্ন এলাকা পরিদর্শন করছিল, তখন হঠাৎ তার মনে হলো যে সে শুধু কাজ করছে না, সে কিছু খুঁজছে। অনেকবার সে জানালা দিয়ে বাইরে তাকাত, যেন কোনো পরিচিত মুখ খুঁজছে। শেষ পর্যন্ত সে তার ড্রাইভারকে জিজ্ঞাসা করল, এখানে আশেপাশে ইট ভাটা কোথায়? ড্রাইভার তাড়াতাড়ি উত্তর দিল, সামনে 2-3টে বড় ভাটা আছে স্যার, মজুররা সেখানেই কাজ করে। আরিফ ধীর গলায় বলল, সেখানেই চলো। গাড়ি কাঁচা রাস্তায় ঘুরে গেল। দূর থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখা যেতে লাগল।
যত গাড়ি কাছে আসছিল হাতুড়ির আওয়াজ, লোকজনের ডাক আর ইটের ঠোকাঠুকি স্পষ্ট শোনা যাচ্ছিল। গাড়ি থামতেই আরিফ কয়েক মুহূর্ত গাড়ির ভিতরেই বসে রইল। তার মনে অদ্ভুত একটা ঘাবড়ানি ছিল, যেন সে এমন এক সত্যির সামনে যাচ্ছে যা থেকে সে বছরের পর বছর পালিয়েছিল। শেষ পর্যন্ত সে দরজা খুলে ধীরে ধীরে নিচে নামল। তার চোখ মজুরদের ভিড়ের ওপর ঘুরতে লাগল, আর সেই ভিড়ের মাঝে একটা মুখ এমন ছিল যাকে দেখামাত্র তার বুক ধড়ফড় করতে ভুলে গেল। সে রূপা, মাথায় ইটের বোঝা, পায়ে ধুলো, হাতে গভীর ফোসকা, কিন্তু মুখ সেইটাই যাকে সে কখনো ভুলতে পারেনি। সে ধীরে ধীরে হাঁটছিল, যেন প্রত্যেক পা খুব ভারী। আরিফ কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইল। তার বুঝতে পারছিল না যে সে সত্যি দেখছে নাকি স্বপ্ন। রূপা তখনও তাকে দেখেনি। সেই ইটের স্তূপ রেখে ঘুরে আবার পরের বোঝা তুলতে লাগল। আরিফের গলায় যেন শব্দ আটকে গিয়েছিল। 4 বছর আগে যে মেয়েটা তাকে এগিয়ে যাওয়ার জন্য সবকিছু দিয়ে দিয়েছিল, আজ সে নিজে এত কঠিন অবস্থায় দাঁড়িয়ে আছে, আর সে এতদিন তাকে ছেড়েছিল। শেষ পর্যন্ত সে ধীর গলায় ডাকল, রূপা। আওয়াজটা খুব হালকা ছিল, তবু রূপা থেমে গেল। সে ধীরে ধীরে ঘুরে দেখল। প্রথমে সে চিনতে পারল না। সামনে সাফ কাপড়ে দাঁড়ানো শক্ত চেহারার লোক, সরকারি গাড়ির পাশে দাঁড়ানো মানুষ। সে বুঝতে পারল না এ কে, কিন্তু পরের মুহূর্তেই তার চোখ বড় হয়ে গেল। আরিফের ঠোঁট কাঁপতে লাগল। দুজন কয়েক মুহূর্ত শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। আশেপাশের আওয়াজ যেন দূরে চলে গেল। ভাটার শোর, লোকজনের কথাবার্তা সবকিছু ঝাপসা হয়ে গেল। আরিফ এগিয়ে গেল, কিন্তু পা ভারী ছিল। তার কাছে শব্দ ছিল না। সে শুধু এতটুকুই বলতে পারল, তুই এখানে। রূপা হালকা হাসি আনার চেষ্টা করল, কিন্তু সেই হাসি ক্লান্তিতে হারিয়ে গেল। কাজ করি, সে সাধারণ গলায় বলল, যেন এতে কিছু বিশেষ নেই। আরিফের নজর তার হাতের দিকে গেল। আঙুলগুলো ফেটে গিয়েছে, হাতের তালু শক্ত হয়ে গেছে। তার মনে পড়ল সেই হাত একসময় তাকে পানি দিত, চিঠি ধরত। আজ সেই হাত ইটের বোঝা তুলছে। তার ভিতরে অনুতাপের ঢেউ উঠল। তুই বলিসনি কেন? সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল। রূপা নজর নামিয়ে নিল। কি বলবো, তুই তো তোর কাজে ব্যস্ত ছিলি। ভালোই তো। তার গলায় অভিযোগ ছিল না, কিন্তু দূরত্ব স্পষ্ট অনুভব হচ্ছিল। কিছু মজুর এখন তাদের দেখতে শুরু করেছিল। কেউ বুঝতে পারছিল না যে একজন বড় অফিসার একজন মজুরের সাথে এত কথা বলছে কেন। আরিফের এসব ভালো লাগছিল না। চল একটু দূরে, সে তাড়াতাড়ি বলল। চল একটু বসি। রূপা ইতস্তত করল। কাজ আছে, মালিক দেখে ফেললে? যদি মালিক দেখে ফেলে তাহলে আমি কথা বলবো। আরিফ প্রথমবার শক্ত গলায় বলল। সেটাকে ভাটা থেকে একটু দূরে একটা গাছের নিচে নিয়ে এলো। সেখানে হালকা ছায়া ছিল। রূপা বসে পড়ল, কিন্তু তার হাত এখনো মাটিতে ভরা। আরিফ তার সামনে দাঁড়িয়ে রইল, যেন বসার সাহস হচ্ছিল না। কয়েক মুহূর্তের নীরবতার পর সে জিজ্ঞাসা করল, তুই ঠিক আছিস? হ্যাঁ। রূপা মাথা নাড়ল। হ্যাঁ। এই হ্যাঁটা খুব ছোট ছিল, কিন্তু তার পিছনে কত ক্লান্তি লুকানো ছিল সেটা স্পষ্ট দেখা যাচ্ছিল। আরিফের মনে প্রশ্ন উথলে উঠছিল, সে কি একা? কিভাবে বেঁচে আছে? সে কি কখনো তাকে মনে করেছে? কিন্তু সে কিছু জিজ্ঞাসা করতে পারছিল না। তার মনে হচ্ছিল জিজ্ঞাসা করার অধিকার সে হারিয়ে ফেলেছে। শেষ পর্যন্ত সে ধীরে বলল, আমি ফিরে এসেছি। এখানেই পোস্টিং হয়েছে। রূপা প্রথমবার তার দিকে ভালো করে তাকালো। তার চোখে বিস্ময় ছিল না, শুধু একটা শান্ত ভাব ছিল। ভালোই তো, সে বলল। তুই সফল হয়েছিস, আমি জানতাম। আরিফের বুক আরও ভারী হয়ে গেল। সে ভেবেছিল হয়তো সে রাগ করবে, কিছু বলবে, কিন্তু এই শান্ত স্বীকারোক্তি তার চেয়ে বেশি কষ্ট দিচ্ছিল। বাতাসে ছাইয়ের হালকা গন্ধ ছড়িয়েছিল। দূরে ভাটার আগুন জ্বলছিল। রূপা উঠতে চেষ্টা করল। আমাকে যেতে হবে, কাজ বাকি আছে। আরিফ হঠাৎ বলে উঠল, রূপা, চল আমার সাথে। সে থেমে গেল। কোথায়? সে ধীরে জিজ্ঞাসা করল। এখান থেকে চিরকালের জন্য। আরিফের গলা কেঁপে গেল। রূপা কয়েক মুহূর্ত তাকে দেখতে লাগল। তার চোখে প্রশ্ন ছিল, স্মৃতি ছিল,
আর কোথাও গভীরে চাপা দুঃখও ছিল। কিন্তু সে তাড়াতাড়ি কোনো উত্তর দিল না, আর চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মুখে কোনো স্পষ্ট ভাব ছিল না, যেন সে ভিতরে ভিতরে অনেক কিছু ভাবছে। বাতাসে ভাটার গরম মিশেছিল, আর দূর থেকে মজুরদের আওয়াজ আসছিল। কিন্তু তাদের দুজনের মাঝে এখানে থাকার কথা ছিল না। আরিফ আবার ধীরে বলল, আমি সত্যি বলছি, এখন তোকে এখানে থাকতে হবে না। রূপা তার চোখের দিকে তাকালো। এত বছর পর আমার কথা মনে পড়ল। তার গলা ধীর ছিল, কিন্তু সোজা বুকে পৌঁছাচ্ছিল। আরিফের কাছে এর কোনো উত্তর ছিল না। সে নজর নামিয়ে নিল। আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে, সে কষ্ট করে বলল। আমি কাজে জড়িয়ে গিয়েছিলাম, আর ভাবতাম একদিন সব ঠিক করে দেব, কিন্তু সময় চলে গেল। রূপা গভীর শ্বাস নিল। সময়ই তো সবচেয়ে বড় জিনিস আরিফ, যা চলে যায় তা আর ফিরে আসে না। এটা শুনে আরিফের চোখ ভরে উঠল। প্রথমবার তার বোঝা হলো যে তার সফলতার দাম কেউ অন্যজন দিয়েছে। কয়েক মুহূর্ত পর রূপা ধীরে বলল, আমি তোকে কখনো আটকাইনি, কারণ আমি জানতাম তুই কিছু একটা হয়ে যাবি। শুধু এতটুকু ভেবেছিলাম যে তুই ফিরে আসবি। আমি ফিরে এসেছি, আর এবার কোথাও যাব না। তার গলায় সততা ছিল, কিন্তু রূপার মুখে এখনও দ্বিধা ছিল। এত বছরের দূরত্ব এক মুহূর্তে শেষ হতে পারে না। ঠিক সেই সময়ে ভাটার মুন্সি সেখানে এসে পড়ল। সে রূপাকে বসে থাকতে দেখে জোরে বলে উঠল, এখানে কি করছিস? কাজ ছেড়ে বসে আছিস? আরিফ তার দিকে তাকালো। এভাবে কথা বলবেন না, সে শান্ত কিন্তু কঠিন গলায় বলল। মুন্সি প্রথমে চমকে গেল। আপনি কে হন মাঝখানে কথা বলার? আরিফ নিজের পকেট থেকে আইডি কার্ড বের করে তার সামনে ধরল। মুন্সির চেহারা তাড়াতাড়ি বদলে গেল। সে হতভম্ব হয়ে ধীরে বলল, স্যার, আমি জানতাম না স্যার। আরিফ বিনার আগে বলল, আজ থেকে এখানে কাজ করবে না। মুন্সি কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে নিল। রূপা সবকিছু চুপচাপ দেখছিল। তার বুঝতে পারছিল না যে এত বছর পর হঠাৎ তার জীবন কেন বদলে যাচ্ছে। আরিফ তার দিকে ফিরে বলল, চলো। সে এখনও ইতস্তত করছিল। আমার কিছু জিনিসপত্র আছে, সে ধীরে বলল। নিয়ে আসব, আরিফ উত্তর দিল। দুজনে ভাটা থেকে বাইরের দিকে হাঁটতে লাগল। মজুররা তাদের যেতে দেখছিল, কিন্তু কেউ কিছু বলল না। রূপার পা ধীর ছিল, যেন প্রত্যেক পদক্ষেপে সে তার পুরনো জীবন থেকে দূরে সরে যাচ্ছে। সরকারি গাড়ির কাছে পৌঁছে সে থেমে গেল। হয়তো সে কখনো এত বড় গাড়িতে বসার কল্পনাও করেনি। আরিফ দরজা খুলে ধীরে বলল, ভয় পাস না, উঠে পড়। কয়েক মুহূর্ত পর সে চুপচাপ ভিতরে বসে পড়ল। গাড়ি চলতে শুরু করল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রূপা সেই রাস্তাগুলোই দেখছিল যেগুলো দিয়ে সে প্রতিদিন হেঁটে যেত। কিন্তু আজ সব কিছু আলাদা লাগছিল। গাড়ি গ্রামের দিকে ঘুরল। রাস্তায় ক্ষেত, গাছ আর ছোট ছোট ঘর দেখা যেতে লাগল। যেই বালিয়াপাড়ার সীমানায় এলো, রূপার বুক দ্রুত ধড়ফড় করতে লাগল। গাড়ি সেই পুরনো জায়গায় গিয়ে থামল যেখানে একসময় আরিফের ঘর ছিল। ঘর এখন আগের চেয়েও বেশি জীর্ণ হয়ে গিয়েছিল। দেয়ালের প্লাস্টার খসে পড়েছে, দরজা অর্ধেক ভাঙা, আর আঙিনায় ঝোপঝাড় উঠে গেছে। রূপা ধীরে নিচে নামল আর ঘরের দিকে তাকিয়ে রইল। আরিফও তার পাশে এসে দাঁড়াল। সব এখান থেকেই শুরু হয়েছিল, আর এখান থেকেই আবার শুরু করব, সে বলল। রূপার চোখ ভিজে উঠল। এত বছরের ক্লান্তি যেন হঠাৎ বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু সে নিজেকে সামলাল। আরিফ ধীরে বলল, একা নয়। এটা শুনতেই তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, যা সে এতদিন আটকে রেখেছিল। অনেক বছর পর প্রথমবার তার মনে হলো যে হয়তো অপেক্ষা শেষ হয়েছে। কিন্তু বুকের ভিতর এখনও একটা ভয় ছিল যে এসব হয়তো স্বপ্ন নয়। সে ভাঙা দেয়ালের সেই ঘরের সামনে দাঁড়িয়েছিল যেখানে একসময় জীবনের শুরু হয়েছিল, আর যেখান থেকে একদিন সব ছড়িয়ে পড়েছিল। আঙিনায় শুকনো ঘাস উঠেছিল, ছাদ জীর্ণ হয়ে ভেঙে গেছে, দরজার কাঠ পচতে শুরু করেছে। তবু সেই ঘরে এক অদ্ভুত আপন্নত্ব ছিল, যেন সেটা এখনও তাদের অপেক্ষা করছে। আরিফ ধীরে দরজায় ধাক্কা দিল। সেটা চিড়চিড় করে খুলে গেল। ভিতরে ধুলো জমেছিল।
কোনায় মাকড়সার জাল ঝুলছিল আর ভাঙা চারপাই একপাশে পড়েছিল। সে কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, যেন প্রত্যেক জিনিস তাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। রূপাও ধীরে ধীরে ভিতরে এলো। সে দেয়ালে হাত দিয়ে ছুঁয়ে দেখল, যেন নিশ্চিত হচ্ছে যে এসব সত্যি। এটাকে ঠিক করে দেব, আরিফ বলল। থাকার উপযোগী করে আবার বানিয়ে দেব। রূপা হালকা গলায় জিজ্ঞাসা করল, তুই সত্যি এখানেই থাকবি? আরিফ বিনা চিন্তায় উত্তর দিল, হ্যাঁ, এখন কোথাও যাব না। তার কথায় কোনো দেখানো ছিল না। এত বছর পর প্রথমবার সে নিজের সিদ্ধান্ত নিয়ে পুরোপুরি শান্ত দেখাচ্ছিল। পরের দিন থেকেই কাজ শুরু হয়ে গেল। মজুর ডাকা হলো, ভাঙা ছাদ সরানো হলো, নতুন কাঠ লাগানো হলো, দেয়ালে আবার প্লাস্টার করা হলো। গ্রামের লোকেরা দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তাদের বিশ্বাস হচ্ছিল না যে সেই আরিফ, যাকে কেউ কখনো গুরুত্ব দিত না, আজ এত বড় অফিসার হয়ে নিজের পুরনো ঘর নিজে দাঁড় করাচ্ছে। রূপাও খালি বসে থাকেনি। সে আঙিনা পরিষ্কার করছিল, ভাঙা জিনিস আলাদা রাখছিল, আর নতুন ঘরের জন্য জিনিসপত্র গোছাচ্ছিল। তার মুখে ক্লান্তি তো ছিলই, কিন্তু এবার সেই ক্লান্তিতে আশাও ছিল। অনেক বছর পর তার দিন শুধু মজুরিতে কাটছিল না, কয়েকদিনের মধ্যে ঘর চেনার মতো হয়ে উঠল। ছাদ মজবুত হল, দেয়াল চকচক করতে লাগল, আর আঙিনা আবার খোলা দেখা যেতে লাগল। যখন শেষ কাজ শেষ হল, আরিফ দরজায় নতুন খিল লাগিয়ে পিছনে সরে ঘরটা দেখল। এখন ঠিক আছে, সে ধীরে বলল। রূপা দরজায় দাঁড়িয়েছিল, তার চোখে ঝিলিক ছিল, কিন্তু সে কিছু বলতে পারছিল না। হয়তো শব্দ কম পড়ছিল। সন্ধ্যায় দুজনে আঙিনায় বসেছিল। হালকা বাতাস বইছিল, আর আকাশে সূর্য ডুবছিল। চারদিকে শান্তি ছিল, সেই শান্তি যা অনেক লম্বা সংগ্রামের পর আসে। তুই জানিস, সব কিছু ছিল, কিন্তু শান্তি ছিল না। আজ বুঝতে পারলাম আসল অভাব কি ছিল, আরিফ বলল। রূপা কিছু জিজ্ঞাসা করল না, কিন্তু তার চোখে উত্তর ছিল। আরিফ তার দিকে তাকালো। এটা শুনে রূপার চোখ আবার ভরে উঠল। সে নজর নামিয়ে নিল, যেন নিজের অশ্রু লুকাতে চায়। কিছুক্ষণ পর সে ধীরে বলল, আমি কখনো ভাবিনি যে সব আবার এমন হয়ে যাবে। আরিফ উত্তর দিল, আমিও না। হয়তো কিছু সম্পর্ক ভেঙে যায়, কিন্তু কিছু সম্পর্ক ভাঙে না, সময়ের নিচে চাপা পড়ে যায়। আঙিনায় দিয়া জ্বলছিল। সেই ছোট্ট আলোয় দুজনের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল, ক্লান্ত কিন্তু তৃপ্ত। আরিফ গম্ভীর হয়ে বলল, একটা কথা প্রতিজ্ঞা কর, এখন থেকে আমাকে কখনো ছেড়ে যাবি না। রূপা তার দিকে তাকালো। এবার তার চোখে ভয় ছিল না। যদি তুই সাথে থাকিস, তাহলে কোথাও যাওয়ার দরকারই পড়বে না। আরিফ ধীরে মাথা নাড়ল। আমি সব সময় সাথে থাকব। সেই মুহূর্তে কোনো বড় প্রতিজ্ঞা ছিল না, কোনো শোরগোল ছিল না, শুধু দুজন মানুষের শান্ত বিশ্বাস ছিল, যা শব্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী। দিন কাটতে লাগল, ঘরে চুলা জ্বলতে লাগল, আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্নতা ফিরে এলো, আর অনেক দিন পর সেই ঘরে জীবনের আওয়াজ ফিরে এলো। এখন রূপাকে সকালে ইট ভাটায় যেতে হয় না। সে ঘর সামলায়, গাছ লাগায়, আর কখনো কখনো শুধু আঙিনায় বসে আকাশ দেখে, কোনো চিন্তা ছাড়াই। আরিফ তার কাজে যায়, কিন্তু সন্ধ্যায় সোজা বাড়ি ফিরে আসে। এখন তার সবচেয়ে বড় আনন্দ এটাই যে কেউ তার অপেক্ষায় থাকে। এক সন্ধ্যায় দুজনে আঙিনায় বসেছিল। আকাশে তারা উঠে এসেছে। রূপা ধীরে বলল, কত বছর আমি অপেক্ষা করেছি, কিন্তু আজ মনে হয় সব বৃথা যায়নি। আরিফ তার দিকে তাকালো। তোর অপেক্ষায় তো আমাকে এখান পর্যন্ত পৌঁছে দিয়েছে। দুজন চুপ হয়ে গেল। সেই নীরবতায় কোনো বোঝা ছিল না, শুধু শান্তি ছিল। সময় অনেক কিছু বদলে দিয়েছে, অবস্থা, জীবন, রাস্তা, কিন্তু একটা জিনিস বদলায়নি, আর সেটা ছিল তাদের সাথ। আর হয়তো জীবনের সবচেয়ে বড় জয় এটাই, যখন মানুষ সব কিছু হারিয়েও নিজের মানুষকে ফিরে পায়। এই সত্যি কথা হলো, সময় যত লম্বাই হোক না কেন, কখনো বৃথা যায় না। যদি মন পরিষ্কার থাকে,
আর সম্পর্কে নিজের মানুষের জায়গা খালি না থাকে, তাহলে সফলতা তখনই পূর্ণ হয়। কিন্তু এখন আপনারা বলুন, যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে আপনার জন্য সব কিছু করেছে, তাহলে কি আপনি তাকে কখনো একা ছেড়ে দিতে পারবেন? আর যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করুন। আর এমন সত্যিও আবেগঘন গল্প শোনার জন্য দিনুর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের গল্পে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন।